নমস্কার। প্রাক্তন হাই প্রোফাইল সাংবাদিক এবং বর্তমানে যিনি একটা ইউটিউব চ্যানেল চালান, সেই সুমন চট্টোপাধ্যায় একটি বিশেষ মিডিয়া গোষ্ঠী সম্পর্কে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন গত পরশু। করেছেন তার ইউটিউব চ্যানেলে। তো অভিযোগটাতে তিনি কোনো মিডিয়া গোষ্ঠীর নাম নেননি, আমিও ফলে নাম নেব না এবং অভিযোগটা আমি আলাদা করে বিবৃতও করব না। একদম সরাসরি সুমন কি বলেছেন উদ্ধৃত করব। তার ভিডিও ফুটেজটা দিলেই ভালো হতো, কিন্তু কপিরাইট চলে আসবে কিনা জানি না, তাই আমি একটু মোটামুটি দেখে প্রাসঙ্গিক অংশটা পড়ে শুনিয়ে দেবো। তো তিনি কি বলেছেন? বলেছেন যে আমি যতদূর জানি ভোটের আগে ওই মিডিয়া গোষ্ঠীর নেটওয়ার্কের সঙ্গে, ওই যে মিডিয়া গোষ্ঠীর কথা বলছেন, ওই মিডিয়া গোষ্ঠীর নেটওয়ার্কের সঙ্গে বিজেপি দলের রাজ্য স্তরের নয়, একদম কেন্দ্রীয় স্তরের সম্ভবত 100 কোটি টাকার ডিল হয়েছিল। 1 কোটি না, 2 কোটি না, 5 কোটি, 7 কোটি, 10 কোটি নয়, 100 কোটি টাকা। আমি জানি না সেই ডিলের মেয়াদ সম্ভবত নির্বাচন পর্যন্তই সীমাবদ্ধ ছিল, আর যেই একবার নির্বাচন হয়ে গেছে 100 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে, অতএব পুচ্ছ তুলে তারা আবার বিরোধিতা শুরু করেছে। সুতরাং এই দিক থেকে ভাবলে শুভেন্দু অধিকারীর যদি মনে হয় যে এরা তো আচ্ছা বেঈমান, 3 মাস আগে 100 কোটি টাকা নিল, আর আজকেই 106 দিনের মাথায় প্রতিটি অনুষ্ঠানে, বিশেষ করে যাদবপুরকে কেন্দ্র করে তারা এইভাবে বিরুদ্ধ প্রচার চালাচ্ছে, আমি না জেনে কোনো কথা বলি না। তো 2-3টে কথা বলার। প্রথমত উনি কোনো নাম করেননি, আর দ্বিতীয়ত তিনি একটা জিনিসে ফোকাস করেছেন, সেটা হচ্ছে যাদবপুর। তো যাদবপুরকে কেন্দ্র করে কারা হঠাৎ হইচই শুরু করেছে এবং তাদেরকে নিয়ে সবাই উচ্ছ্বসিত পুচ্ছ তুলে নাচছে, এইটা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি কাদের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু যেহেতু উনি কোনো নাম করেননি, ফলে আমিও কোনো নাম করব না। এবং 2 নম্বর যে কথাটা বলার, সেটা হচ্ছে যে এই অভিযোগের সারবত্তা নিয়ে আমার কিচ্ছু জানা নেই। উনি কি বলেছেন সেটুকু শুধু আপনাদের বললাম, এর ঠিক বেঠিক আমি বলতে পারবো না, কারণ এত বড় বড় জাহাজের কোনো খবর আমি রাখি না। মানে আমি এমনকি আধার ব্যাপারীও নই, এসব খবর আমার জানা নেই। অনেকে আমাকে সাংবাদিক বলেন, আমি ওসব কিছু নই, গ্রাউন্ডে আমার কোনো যোগাযোগ নেই। চারদিকে যা খবর আসে, যেগুলো সাধারণভাবে আসে, সেগুলোই আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি। সুমন যদিও বলেছেন যে উনি না জেনে কোনো কথা বলেন না, তো হতেই পারে উনি না জেনে কোনো কথা বলেন না, হতেই পারে উনি 100% ঠিক বলেছেন, কিন্তু আমি জানি না। এমনকি আমি ওকে বিশ্বাসও করতে পারছি না নয়, বিশ্বাসও করতে বলছি না। আমি বিশ্বাস কিছুই করছি না। ওনাকে আপনারা যে বিশ্বাস করুন এ কথাও বলছি না, আপনারা প্রশ্ন করতেই পারেন, ওনাকেই করতে পারেন, অন্যত্রও করতে পারেন, কারণ যে কোনো সোর্স ছাড়া খবর দিলেই প্রশ্ন করা উচিত। এবং ব্যক্তিগতভাবে আমার ওনার বিশ্লেষণ, কাজকর্মের ধরন এবং যা জিনিস পরিবেশন করেন বহু ক্ষেত্রেই সুবিধের লাগে না। এর অনেক ইতিহাস ভূগোল আছে, সে অন্য অনুষ্ঠানে বলা যাবে। এছাড়াও উনি যে সব খবর একদম নিখুঁত দেন, কোষ্ঠী পাথরে মাপা, তাও মনে হয় না। এমনকি যে ভিডিওটার কথা বললাম সেটাও যে কেউ গিয়ে শুনতে পারেন, তাতে অনেক কিছু কথা বলেছেন যেগুলো আমার ঠিক মনে হয়নি। তো কথা হচ্ছে যে এত কিছু বলার পরেও উদ্ধৃতি দিলাম কেন? কারণ এত বড় অভিযোগ এলে সেই খবর প্রত্যেকের জানা উচিত, এইটা হচ্ছে একদম খুব পরিষ্কার কথা। কারণ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসে, সেগুলো অভিযোগগুলো সত্যি কি মিথ্যে আমরা জানি না, কিন্তু যেই অভিযোগ এলো অমনি চারদিকে সেটা হই হই করে খবর হয়ে যায়। ধরুন কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়া, তাদেরকে যখন ধরা হলো তখনই চারদিকে এমন করে খবর ছড়িয়ে পড়লো যেন তারা অপরাধী। এই ব্যাপারটা ঠিক নয়, কিন্তু খবর যে ছড়িয়ে পড়েছিল এটা তো একদম ঠিক কথা। কাউকে গ্রেপ্তার করা হয়েছে একটা বিশেষ অভিযোগে, সেই খবর তো ছড়িয়ে পড়া উচিতই। পরবর্তীকালে তারা নির্দোষ প্রমাণিত হয়ে বেরোলেন, এখন আবার আপিলের মামলা টামলা চলছে কিনা আমি জানি না, অনেক কিছু হতে পারে, খবর এলে জানাবো। তো কিন্তু ওদের বিরুদ্ধে অভিযোগ এলে সেটা যেমন খবর হয়, পশ্চিমবঙ্গে অমুককে গ্রেপ্তার করলো ইডি, তমুককে গ্রেপ্তার করলো ইডি, পরে তো ছেড়ে দিয়েছে সবাইকে, এমনকি সুমন চট্টোপাধ্যায়কেও ধরেছিল, এখন ছেড়ে দিয়েছে। কিন্তু ধরা হচ্ছে যখন, তখন সেটা খবর হওয়া উচিত। সুমন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়নি। কেন হয়নি তারও উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন, সে অন্য গল্প, সেখানে আমি যাব না। কিন্তু এটা খবর হওয়া উচিত। সেই জন্যেই যে মানে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হওয়া উচিত, এমনকি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে।
অভিযোগ যখন এসেছে সেটা খবর হওয়া উচিত, প্রত্যেকের জানা উচিত, ফলে এটা অভিযোগের খবর হিসেবেই দিলাম। তো সত্যোদ্ঘাটনের জন্য তদন্ত হলেও খুব ভালো হতো, সেটাই উচিত কাজ। কিন্তু আপনারা জানেন যে কে তদন্ত করবে, কী নিয়ে তদন্ত করবে, এখন চতুর্থ স্তম্ভকে নিয়ে তদন্ত কারা করবে, সমস্ত কিছু কিনা ওটা ঘেঁটে গুলিয়ে আছে, কে কোন পক্ষে, কাউকে আদৌ নিরপেক্ষ বলা যায় কিনা, সব কিছুই ঘেঁটে আছে। ফলে তদন্ত করে কি হবে জানি না, ফলে সেই দাবি আর আলাদা করে তুলছি না। সত্যি যদি কোনোভাবে নিরপেক্ষ তদন্ত হয় তো খুবই ভালো ব্যাপার। তবে এই অভিযোগ কিন্তু বা এইরকম অভিযোগ কিন্তু একেবারেই নতুন না, মানে ওই গোষ্ঠীর ক্ষেত্রে বলছি না, সাধারণভাবে মিডিয়ার ক্ষেত্রে একেবারেই নতুন না, এবং ওই গোষ্ঠীর ক্ষেত্রেও আলাদা করে কিছু নতুন জিনিস না। মানে গদি মিডিয়া কথাটা সকলেই ব্যবহার করা হয়, আমরা কিছুদিন হলো ডিম মিডিয়া কথাটা ব্যবহার করছি। তো কেউ যদি ভেবে থাকেন এগুলো আকাশ থেকে পড়েছে, তা তো নয়, এর কিছু ভিত্তি আছে, আমাদের কিছু অভিজ্ঞতা আছে, কিছু ভিত্তি আছে, তার ভিত্তিতে আমরা এই কথাগুলো বলি। ধরুন দিল্লির যন্তর মন্তরে একটা বিরাট বড় ছাত্র আন্দোলন হলো, ছাত্র যুব আন্দোলন, বিহারে একটা বিরাট বড় আন্দোলন হলো, প্রত্যেকটা জায়গায় একদম নাম করে গদি মিডিয়ার বিখ্যাত সঞ্চালকদের এরা গদি মিডিয়ার মুখ বলে নাম করে এবং ছবি দিয়ে পোস্টার হয়েছে। মানে ছাত্র যুবদের ক্ষোভটা এমন জায়গায় চলে এসেছে এবং এটা এতই প্রতীয়মান মানুষের চোখের সামনে, যদিও প্রমাণ টমান কিছু নেই, সবই অভিযোগ। ফলে এই কথাগুলো আসছে এবং আমরাও ডিম মিডিয়া বা গদি মিডিয়া কথাগুলো ব্যবহার করি। ফলে আমাদের একটা অভিজ্ঞতার দাম আছে এবং একটা অভিযোগও আছে, ফলে অভিযোগগুলো নতুন নয়। এবং এটা যে এখন হতে শুরু করেছে তাও একেবারেই না, গদি মিডিয়া কথাটা একেবারে নতুন না। এবং অনেক কিছু বিরাট বিরাট জিনিস হয়ে গেছে যেগুলো একদম নতুন না। ধরুন 2018 সালের ঘটনাই বলি। 2019 সালে নির্বাচনের আগে 2019 সালে একটা নির্বাচন হয়েছিল লোকসভা, যেখানে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। তার আগে 2018 সালে কোবরা পোস্ট নামে একটা সংবাদ সংস্থা, তারও নাম আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন, কিন্তু কেন ভুলে গেছেন সে পরে আসবো সে প্রসঙ্গে। তারা একটা স্টিং অপারেশন করেছিল, যেরকম নারদা সেরকম যেরকম সারদা, তো সেই রকমই একটা স্টিং অপারেশন হয়েছিল, যার নাম হচ্ছে অপারেশন 136। এইটা ছিল পোশাকি নাম। তো সেটা ছিল ভারতীয় সংবাদ মাধ্যমকে নিয়ে। তো অপারেশন 136 নাম কেন? কারণ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে তখন ভারতের স্থান ছিল 136, এখন যেটা হয়েছে 157। তো এখন মনে হয় 136টা কি ভালো 157 জায়গায়, কিন্তু বিশ্বাস করুন 136টাও যথেষ্ট খারাপ ছিল। তো 157 আরও অনেক খারাপ, একদম তলানিতে গিয়ে ঠেকেছে। বা কেউ কেউ বলবেন আরও তো কটা দেশ বাকি আছে, পুরো তলানিতে গিয়ে তো ঠেকেনি, কিন্তু সেসব তর্কে আমি ঢুকবো না। আপাতত স্টিং অপারেশনের কথায় আসি। সেই অপারেশন 136 স্টিং অপারেশনে কি ছিল? তো নারদা সারদা যা কথা বলেন, সারদা নয় নারদার কথা যদি বলেন, সেটাও যেমন একটা স্টিং অপারেশন, এটাও একটা স্টিং অপারেশন। তো এইটা ছিল হচ্ছে ভারতবর্ষের সংবাদ মাধ্যমের নানা রকম কর্তাদের নিয়ে। তো এর যে নানা রকম ভার্সন আছে, কোবরা পোস্টের বক্তব্য অনুযায়ী যারা অনুসন্ধানটা চালিয়েছিল স্টিং অপারেশনটা, তারা যেটা করেছিল খুব সংক্ষেপে, তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের নানা রকম কর্তা ব্যক্তিদের কাছে গিয়ে টোপ দেয় যে অর্থের বিনিময়ে কন্টেন্ট, সেটা খবর হতে পারে অন্য কিছু হতে পারে, সেরকম ছাপা হবে কিনা। এবং কন্টেন্ট বলতে এখানে খুব স্পষ্ট করে নরম হিন্দুত্বের কন্টেন্ট ছাপার কথা বলা হয়েছিল, যেগুলো খবর প্রতিম কিন্তু আসলে খবর নয়, পরবর্তীকালে যেগুলোর নাম হলেও হতে পারে ফেক নিউজ। তো এইটা ছিল তাদের কাজ, তারা যেটা বলেছে, এবং বিশ্বাসযোগ্যভাবে ব্যাপারটাকে তারা উপস্থাপন করে যে অমুক টাকা দেবেন, আপনাদের এই করতে হবে, এই আসলে সংস্থা ইত্যাদি প্রভৃতি। সেসবে গল্পের গভীরে আমি ঢুকছি না। তো এবং এইটা যাদের কাছে উপস্থাপন করা হয় বড় 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 মিডিয়া হাউসের কাছে, এবং কোবরা পোস্টের বক্তব্য অনুযায়ী প্রায় সমস্ত বড় বড় মিডিয়া মুঘলরাই নাকি এতে রাজি হয়ে যান, এবং তাতে বাংলারও কিছু লোকজন ছিলেন। একটা সংবাদপত্র রাজি হয়নি, সেটাও আবার তখন জানা গিয়েছিল, সেটা হচ্ছে বর্তমান। ত্রিপুরার একটা কাগজও রাজি হয়নি, সেটা নিয়েও খবর হয়েছিল, ইত্যাদি প্রভৃতি। তো এইগুলো শুধু মৌখিক দাবি তা নয়, বলতে হবে যে স্টিং অপারেশন মানে তো ভিডিও ফুটেজ, তো ভিডিও ফুটেজ অতি অবশ্যই কোবরা পোস্ট পেশ করেছিল। তো খেয়াল করে দেখবেন এইগুলো আমাকে একদম লম্বা করে বলতে হলো, সারদা বা নারদা বললে আপনাকে বলতে হতো না। কিন্তু অপারেশন 136 শুনলে লোকে এখন হাঁ করে থাকে, সেটা কি বস্তু। তা আপনি আমি সবাই সারদা নারদা মনে রেখেছি, যথার্থ কারণেই মনে রেখেছি, কিন্তু 136 মনে রাখিনি। জিজ্ঞাসা করলেই বলি সেটা আবার কি, মানে অনেকেই বলেন, কেউ কেউ হয়তো মনে রেখেছেন, কিন্তু সাধারণভাবে জনতা এটাই বলে থাকেন।
তো এর একটা বড় কারণ হলো, আমি নিজে বলছি না, বিবিসির রিপোর্ট বলছে যে প্রায় সমস্ত বড় সংবাদ আউটলেটই এই অভিযোগের খবরটা চেপে দেয়, এবং অনেকেই নানা রকম পাল্টা অভিযোগ করেন, মামলা মোকদ্দমা হয়, পাল্টা অভিযোগও করেন যে ভিডিওটা হচ্ছে বানানো ভিডিও। কেউ কেউ আবার অন্যান্য অভিযোগও করেন। একদল বলেছিলেন যে তারা জানতেন স্টিং অপারেশন হচ্ছে, কিন্তু তারা ফাঁদে পা দিয়েছিলেন, তার কারণ হচ্ছে তারাই আসলে ওই সাংবাদিককে ধরার চেষ্টা করছিলেন। তো এরকম নানা জিনিসপত্র হয়। কিন্তু এই অভিযোগ, পাল্টা অভিযোগ যাই বলুন, এগুলো বড় মিডিয়া আউটলেট একরকম করে ব্ল্যাক আউট করে দেখায়নি, চেপে দিয়েছিল, এবং তাদেরই তখন অবিসংবাদিত রাজত্ব, ফলে আমাদের কানে বিশেষ পৌঁছয়নি। এবং এই কথাটা আমি বলছি না, বিবিসি রিপোর্ট বলছে। মানে কোনোটাই, তাদের নিজেদের দাবিও তারা ব্ল্যাক আউট করে দিয়েছিল, এবং কোবরা পোস্টের খবরও তেমন করে কিছু বেরোয়নি। কারণ কে বলুন তো হৃদয়, মানে কোন মিডিয়া হৃদয় খুঁড়ে আর বেদনা জাগাতে চায়? কে আর নিজের উঠোন খুঁড়ে পুরনো লাশ বা নিজের আলমারি খুলে পুরনো কঙ্কাল খুঁজে বার করতে চায়? তো ফলে আমরা বিশেষ কিছু জানি না, আমরা মোটামুটি ভুলে গেছি। এবং তখন ছিল, আজকে যাকে গদি মিডিয়া বলা হচ্ছে, বলা হবে, তাদের একচ্ছত্র আধিপত্য, ফলে আমরা বিশেষ খবর টবর পাইনি, বা যেটুকু পেয়েছি। এবার কেউ একজন এসে বলবেন ওই তো আমার 8 পাতার 3 নম্বর কলামে শেষের দিকে একটু বেরিয়েছিল, হতেই পারে, আমার ঠিক মনে নেই। বিবিসির রিপোর্ট নিয়ে আমি বললাম, কিন্তু বড় করে যে প্রচার সেই জিনিস হয়নি। তো এর সঙ্গে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কোবরা পোস্টের মাথা তখন হচ্ছেন সাংবাদিক অনিরুদ্ধ বহাল। তো তিনি খুব বর্ষিয়ান সাংবাদিক, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে যে তিনি তরুণ তেজপালের সঙ্গে তেহলকার সহ প্রতিষ্ঠাতাও বটে। তেহলকা তার কিছুদিন আগে স্টিং অপারেশন করে এবং নানা রুদ্ধশ্বাস খবর বার করে বিজেপির একদম নাভিশ্বাস তুলে দিয়েছিল। তো এরপরে যেটা হয় 2018 পরে এবং তার কিছুটা আগেও যেটা হয়, যে এরাও নানা জিনিসে কিন্তু হয় ফেঁসে যান কিংবা বসে যান। তো মিডিয়া কিছু বলেননি, এরাও মোটামুটি চুপ করে যান, ফলে সব জিনিসটা মোটামুটি ধামাচাপা হয়ে যায়। তো এরা দুজন যে চাপা পড়ে গিয়েছিলেন, চুপ করে যান, চুপ করে যেতে হয়েছিল, বা বাধ্য করা হয়েছিল, বা ঘটনাচক্রে যান, সে নিয়ে অনেক মজার গল্প আছে। সেসব নিয়ে হয় অন্য একদিন করা যাবে, আজকের অনুষ্ঠান সেটা নয়। আজকের বক্তব্যের বিষয় যেটা, সেটা হচ্ছে তখন ছিল এই যে মূলধারার মিডিয়া, এদের কিন্তু একচ্ছত্র আধিপত্য। তখন ছিল 2018, সেই তখন আমি স্কুলে পড়তাম, তখন আমি 19, এরকম ব্যাপার। কিন্তু এটা 2018 নয়, এইটা হচ্ছে 2026। এখন একদিকে 136 থেকে মিডিয়া ইন্ডেক্সে ভারতবর্ষের মিডিয়া নেমে এসেছে হচ্ছে মিডিয়া ফ্রিডম ইন্ডেক্সে 157, তলানির ঠিক আগের ধাপ। এবং একই সঙ্গে যেটা ঘটেছে, ওই বিরাট বড় ছাত্র আন্দোলন, যুব আন্দোলন যেটা দেখিয়ে দিয়েছে যে এদের একচ্ছত্র আধিপত্য কিন্তু ক্রমশ ভেঙে পড়েছে বা পড়ছে। যেটুকু টিকে আছে সেটাকে রক্ষা করার জন্য মরিয়া। তো ফলে অবস্থা বদলে গেছে, একটা খারাপের দিকে 136 থেকে 157 হয়েছে, অন্যটা ভালোর দিকে। যে অজস্র ছোট মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব পর্যন্তই আপনারা যেটা দেখছেন, তারা উঠে এসেছে, তারা খবর টবর দিচ্ছে, ফলে এখন আর চেপে দেওয়া অতটা সহজ নয়। তো এরপরেও আমি বলছি যে এটা মানে সুমন যা বলেছেন, সুমন চট্টোপাধ্যায়, বা এই কোবরা পোস্ট যেগুলো বলেছে, এগুলো কিন্তু অভিযোগ মাত্র। আমি সমস্ত ক্ষেত্রেই বলি যে সূত্র ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না, প্রশ্ন করবেন। তো কোবরা পোস্টের ক্ষেত্রেও প্রশ্ন এসেছে, প্রশ্ন করা উচিত, সুমন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রশ্ন করা উচিত। কিন্তু এখন যে ব্যাপারটা ঘটেছে, পরিবর্তনটা, সেটা যেটা ভালোর দিকে, সেটা হলো যে খবরগুলো, যে অভিযোগ উঠেছে, এই খবরগুলোকে কিন্তু আর ধামাচাপা দিয়ে চেপে রাখা যাবে না। এটা 2026 সাল। রাজনীতিকদের বিরুদ্ধে অভিযোগ এলে সেটা যেমন সবাই জেনে ফেলে, এই 157 যুগে সংবাদ মাধ্যমের প্রসঙ্গে অভিযোগ এলেও সেটা জানার অধিকার সকলের আছে। ফলে এই খবরটা, অভিযোগের খবরটা সত্য কিনা আমি জানি না, দাবিও করছি না, কিন্তু অভিযোগের খবরটা যারা পেলেন, যাদেরকে আমি দিলাম, তারা যদি মনে করেন যেটা অন্যদের জানানো উচিত, অতি অবশ্যই জানার। যারা নতুন দেখছেন চ্যানেল, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর রোজ আমি যেটা বলবো, সাবস্ক্রিপশন করেই ছেড়ে রেখে দেবেন না, রোজ গুরু চণ্ডালী সার্চ লিখে একবার করে আসবেন। আমরা প্রায় রোজ ভিডিও করছি, সব সময় ফিডে আসে না, সার্চ করে একবার দেখে যাবেন নতুন ভিডিও এলো কিনা। তো ছোট মিডিয়ার জন্য এটুকু তো আপনারা করতেই পারেন।
আর যদি সরাসরি যোগাযোগ করতে চান, কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকান আছে, একবার এসে ঢু মেরে যাবেন, বইপত্র আছে, নেড়ে ছেড়ে দেখে যাবেন, আর কিছু না। তো আজকের ভিডিও এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।